রাজনীতিবিদরা লোভী, আমাকে ক্ষমতায় যেতে হবে। এবং ইউনূসকে মেনে নিছিল কেন তাও বলি আপনাকে। এর মতো লোক ৩ মাসের মধ্যে ধাক্কায় বের করে দেবো, কারণ তার কোনো দল নাই, সংগঠন নাই। কিন্তু ইউনূস সাহেবের ভিত্তি যে এত মজবুত, কেউ টাচ করতে পারে নাই। একজন রাজনীতিবিদের সংজ্ঞা কি আজও পর্যন্ত বাংলাদেশ ঠিক করতে পারে নাই। আপনি কোন আইনে নির্বাচন করলেন? একটা গোষ্ঠী যদি তৈরি হয়ে বলে আপনার অবৈধ, আপনি কি করবেন? মানে এটা জমি দখলের মতো, আপনি অবৈধভাবে আসছেন, আমি আবার ধাক্কায় আপনাকে সরাই দিব। একটা সেরা বলতে পূর্তপবিত্র একটা অসাধারণ নির্বাচন হতে পারে ইন এ পজিটিভ ফর্ম, অ্যান্ড একটা অসাধারণ নির্বাচন হতে পারে ইন এ নেগেটিভ ফর্ম, বোথ ওয়ে। শেখ হাসিনাকে কিন্তু বেআইনি পদ্ধতি থেকেই সরাইছে, বাট যে বেআইনি পদ্ধতি সবাই অ্যাকসেপ্ট করে তখন সেটা আইন। স্বাগত জানাচ্ছি বলো না বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আপনাকে স্বাগত জানালাম। কেননা স্বাগত শব্দটা বললাম যে আমরা অনেক দিন থেকে আপনাকে পাওয়ার প্রত্যাশা করছি। কবে আসবেন, আপনার শিডিউল এবং কবে মিলবে সেই অপেক্ষায় ছিলাম। খুব চাচ্ছিলাম যে ইলেকশনের আগে আগে আপনার শিডিউলটা যেন পাই। জনাব আবু হেনা রাজ্জাকী, আপনার অনেকগুলো শোতে আমি দেখেছি আপনি প্রথমে অনেককেই প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন যে এই নির্বাচনটা কোন কনস্টিটিউশনের অধীনে হচ্ছে। এটার কোনো সদুত্তর কাউকে আমি দিতে দেখিনি, বা আমি আজকে ব্যক্তিগতভাবে প্রথমে আপনাকে যে প্রশ্ন রাখতে চাই, কোন কনস্টিটিউশনে নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমন আমার এই প্রশ্নটার উত্তর দেখেন মানে পাননি, বাট এবং আমি কাউকে বলতেও শুনিনি। আমরা অনেক সময় শুনি যে একজনের টকশোতে একটা কথা বললে আর এক কর্নার দিয়ে আরেকজনে বলে, বিশিষ্ট অমুক নাম না বলে যে এটা বলেছেন, এটা উনি সঠিক বলেননি। আমি এটাও শুনি নেই আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। আমি আপনাকে সিম্পল বুঝে, এটার জন্য আপনার আইনস্টাইন হইতে হবে না। নাম্বার ওয়ান, আমার সংবিধানটায় কী আছে খুব সিম্পল বলি, কারণ সাধারণরা যাতে বোঝে। সেখানে বলা আছে তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই, যেটা আছে বর্তমান। সেখানে আছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী নির্বাচন করবেন তার ক্ষমতায় থাইকে একটা সংসদের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে। তাই তো বিধান, 3 মাস আগে করবেন। করার পর এমপি হয়ে বসে থাকবেন। তা আগেরটার মেয়াদ শেষ হলে এটা চালু হবে। তার মানে কোনো মতে এই চেয়ার ছাড়া যাবে না। 2 নম্বর, কোনো কারণে অন্য কোনো কারণে যদি প্রধানমন্ত্রীর পদটা শূন্য হয়ে যায় বা সংসদটা ভেঙে যায়, তাহলে কি হবে? পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। যদি 90 দিনের মধ্যে না হয়, আরও 90 দিন পাবে। অর্থাৎ সংসদ ভেঙে যাওয়ার 180 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। এতে কোনো এটা এই রুলটা আছে, এটা তো জানেন। আচ্ছা, তাহলে এখন যে নির্বাচনটা হইতেছে ওইটা কি সংসদ ভাঙার 180 দিনের মধ্যে হচ্ছে? না। তাহলে সংবিধান ফলো করা হইতেছে? সিম্পল। যেহেতু নাই, সংবিধান ফলো করা হচ্ছে না, 1। 2, ওই সংবিধান কি বলছে যে ওই 180 দিন পার হয়ে যাওয়ার পর যখন মন চায় তখন কইরেন? আছে, লেখা আছে। তাহলে সংবিধান মোতাবেক হচ্ছে, তো এইটার জন্য আইনস্টাইন হইতে হবে। 2, যেহেতু এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কথাও নাই, তাহলে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানটা চালাবে কিভাবে? যেই গাড়ির ড্রাইভার আপনি অ্যাপয়েন্টেড না, সেই গাড়ি আপনি চালাইতে পারবেন? আপনার তো গাড়ির চাবি দিতে হবে মালিকের। তা আপনার তো ওই সংবিধানের চাবি আপনার কাছে নাই, আপনার ভিতরে ঢুকবেন কেমনে? এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার যিনি হইছেন, উনি যখন ওত নিছেন তখন কি বলছেন? আমি সংবিধানের মোতাবেক নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছি? নো, উনি বলছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে কি সংবিধানের বিধিবিধান মানিয়া চলিব। কোন সংবিধান? সংবিধান বলতে ওই একটা সংবিধান বোঝে না। সংবিধান পৃথিবীতে লিখিত অলিখিত আছে। ওই মুহূর্তে ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আমি অন্তর্বর্তীকালীন সংবিধান মেনে নিব, দ্যাট ইজ মাই ডিসিশন ইজ কনস্টিটিউশন, এবং সেটা এই দেশের সমস্ত রাজনীতিবিদ মানতে বাধ্য হয়েছে। এক দাড়ি কমা সিঙ্গল চেঞ্জ করতে পারছে? কেউ কি বলছে আইসা যে আপনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন কীভাবে দিতেছেন? কারণ রাজনীতিবিদরা লোভী, আমাকে ক্ষমতায় যেতে হবে। এবং ইউনূসকে মেনে নিছিল কেন তাও বলি আপনাকে। এর মতো লোক 3 মাসের মধ্যে ধাক্কায় বের করে দেবো, কারণ তার কোনো দল নাই, সংগঠন নাই। কিন্তু ইউনূস সাহেবের ভিত্তি যে এত মজবুত, কেউ টাচ করতে পারে নাই। যার জন্য তীর্থের কাকের মতো যা বলছে তাই মানছে, যা বলছে তাই মানছে। আপনার মনে আছে সবচেয়ে বড় দল যে নির্বাচন করলে ক্ষমতায় যেতে পারবে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন চাইছিল। কার কাছে চাইছিল এই প্রশ্নের উত্তর আছে? কবে চাইছে সেটা? 7 তারিখ, 7ই আগস্ট। কার কাছে? একটা রাজনৈতিক দল এটা বোঝে না নির্বাচন চাইতে হয় কার কাছে। এখন বলে, কেউ কেউ বলে যে সরকার আসবে তার কাছে। মানে এটা কি তামাশা? যে সরকার আসবে তার কাছে আমি নির্বাচন চাচ্ছি, এটা হয়? নির্বাচন চাইছেন আপনি 3 মাসের মধ্যে, কার কাছে? সবাই বলে সরকার ছিল না। আমি বলি ওই 3 দিনও সরকার ছিল। কে?
আপনার কি মনে আছে 5 আগস্ট ওয়াকারুজ্জামান সাহেব বলছেন আমি দায়িত্ব নিছি, আমি আপনাদের দায়িত্ব নিলাম। কেউ কেউ খোরা যুক্তি দেয়, উনি নাকি বলছে আমি আইন শৃঙ্খলার দায়িত্ব নিছিলাম। এই শব্দ যদি আমাকে দেখাইতে পারে, কি বলছে? না না, উনি বলছে আপনাদের দায়িত্ব নেই। দায়িত্ব নিলাম, তার মানে ওই 3 দিনের সরকার ওয়াকারুজ্জামান। আমি তখনও বলছি, এখনো বলি। তারপরে যে এই বড় দল বিএনপি তারা শিফট করলো, নিজেরা গিয়ে বললাম আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, বলছিল না? কোন সংবিধানে বলছিল? কেউই তো সংবিধানে নাই। এই যে যা যা করছেন অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন যত ইচ্ছা সব কিছু তিনি মেনেছেন, সবাই আমরা এটা মেনে নিয়েছি। ভবিষ্যতে আর মাত্র 2 দিন 3 দিন পর নির্বাচন, যেখানে 3 দিন পর আমরা জেনে যাব কে ক্ষমতায় আসতে যাচ্ছে, রাষ্ট্র জনগণ কাকে রায় দিল। এই যে গত 17-18 মাসের যে পরিক্রমা, পথ চলা অন্তর্বর্তীকালীন সরকারের, এগুলো যা যা সিদ্ধান্ত নিয়েছে, আপনার কি মনে হয় আমাদের রাজনৈতিক বাস্তবতা এগুলো ঠিক থাকবে, নাকি এগুলো নিয়ে আবার প্রশ্ন উঠবে, নাকি আরেক জটিলতা তৈরি হবে? অবশ্যই জটিলতা তৈরি হবে। যদি আওয়ামী লীগ সরকার সম্পর্কে কারো অভিজ্ঞতা থেকে থাকে, সংবিধানটাকে দেখেন এমনভাবে রেখে দিচ্ছে, আপনি সংবিধান মোতাবেক তাকে বের করতে পারেন নাই। মানে সংবিধান মোতাবেক তারা বের করতে পারবেন না। একটা নির্বাচিত সরকার থাকতে, সংসদ থাকতে আরেকটা নির্বাচন করে রাখবে, এটাই তো ছিল বিধান মোতাবেক। এমনভাবে রাখছে সংবিধানটাকে, আপনি তাকে কোনোভাবে আইনিভাবে বের করতে পারেন না বলে ধাক্কায় বের করে দিতেছে। ধাক্কায় বের করা মানেই বেআইনি। আপনি সংবিধান মোতাবেক বের করতে পারেন নাই, আইন মোতাবেক বের করতে পারেন নাই, কারণ আইনটা সে এমনভাবে রাখছে ওনাকে সরাইতে পারবেন না। কাজেই আপনি তারা সরাইছেন ভেঙে চুরে, যে চলে যান আপনি। যখনই চলে যাবে, যেহেতু সংবিধান মোতাবেক পারেন নাই, ওই সংবিধান কলাপস হয়েছে ওই দিন থেকে, ওইটা আপনি আর চালাইতে পারেন নাই। আমি তো আপনাকে বুঝাই দিলাম। এখন কি হবে? রাজনীতিবিদরা ইউনূস সাহেবকে অথর্ব বলছেন, আমি টকশোতে শুনেছি। কেউ কেউ বলছেন অথর্ব, কেউ কেউ বলছেন রাজনীতি বোঝেন না, কেউ কেউ বলছেন উনি এনজিও সরকার। আমি সেদিন জানতে চাইছিলাম রাজনীতির সংজ্ঞাটা কি, একজন রাজনীতিবিদের সংজ্ঞা কি, রাজনীতিবিদের সংজ্ঞাটা কি আজও পর্যন্ত বাংলাদেশ ঠিক করতে পারে নাই। রাজনীতিদের সংজ্ঞা আমি দেখেছি, যে রাজনীতিবিদ মানে রাজনীতিবিদদের ব্যবসা থাকতে পারবে না, তাদের কোনো আয়ের উৎস থাকতে পারবে না, সেই আয়ের উৎস থাকবে গোপন। এই কোন দেশের রাজনীতি? এটা কোথাকার রাজনীতি? আর রাজনীতির ক্রাইটেরিয়া কি, যে এই সংজ্ঞা? এটা কি পেশা? পৃথিবীর কোনো দেশে রাজনীতি পেশা নাই, আমেরিকায় পেশা নাই, লন্ডনে পেশা নাই, রাজনীতি পেশা নাই। আমি রাজনীতিবিদ এই পরিচয় নেই, ভেরিফাই করেন। সেখানে কোর্টে ওকালতি করে কেউ, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে বা অন্য পেশা। হঠাৎ যদি তার মনে হয় যে না, সে হয়তো কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড, দলকে ফলো করে, কখনো যদি মনে হয় সে সিনেটর হবে বা এমপি হবে, সহজ ভাষায় আসে, ঠিক আছে আমি এমপি হয়ে দেখি রাষ্ট্রের কোনো সেবা করতে পারি কিনা। 5 বছর থাকলেও সুবিধা হইল না, কিংবা ফেল করলো, নো ম্যাটার, আবার পেশায় ফিরে যায়। আমরা কিন্তু এমপি হওয়ার পরও রাজনীতিবিদ, এমপি না থাকলেও রাজনীতিবিদ। কোথায় আছে এই সমস্ত শব্দ? শেমলেসের মতো বলে আমি রাজনীতিবিদ। তো হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম? ইউ মাস্ট ডিসক্লোজ ইট। আমি দেখছি এই যে 5ই আগস্টের পর বাচ্চা বাচ্চা ছেলে, তাদেরকে আমরা বলি সবার বয়সী 25-এর ঊর্ধ্বে, সংবিধান বলে 25 হইলেই আপনি এমপি হইতে পারবেন। এমপি হইতে পারে, সে মন্ত্রী হইতে পারে। তাকে রাজনীতিবিদরা ফ্রম ডে 1 অবজ্ঞা করছে, নাবালক, অমুক তমুক। কিন্তু তাদের পোলার বয়স যার 22-23 বছর, তাদের কথা তারা সার্ভেন্টের মতো শোনে। আবার কেউ কেউ বলে আমার ছেলে খুব ম্যাচিউর, আমার ব্যবসার ব্যাপারে অনেক অ্যাডভাইস করে এবং ফলো করি। নিজের ছেলে বললে ফলো করে, অন্যের ছেলে বললে বলে তুমি এত বাচ্চা মানুষ এত কথা বলো কেন, তারপরে বলে স্ত্রী পাকা, তারপরে অ্যাডভাইস বলে বেয়াদব। মানে নিজের সন্তান গ্রহণযোগ্য, অন্যের সন্তান নয়। আই হেট দিস পলিটিক্স। আপনি তারা রাজনীতির দল হিসেবে যখন আবির্ভাব হয়েছে, আপনি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন নাই। কেন দিবেন না? কেন রাজনৈতিক দল হিসেবে? যদি আজকে গণভোটের প্রশ্ন আসছে, গণভোট আগে হইলে কি হইতো? গণভোটের আলোকে নির্বাচন হইতো। বড় দল এসে বললো না একই দিনে গণভোটার কি রাজনীতি বোঝেন তারা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূস মেনে নিলেন কেন? কোথায়? কোনটা? এই কথাটাই দাবিটা মানলেন কেন? এটা তো একটা হাস্যকর হয়েছে। কোনটা? ওই যে গণভোটার নিয়ে? গণভোটের কারণ অ্যাবসলিউটলি আমি যত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলছি, বিশ্বাস করেন, আমি একজন সিএনজি চালকের সাথে জিজ্ঞেস করলাম ভোট কি দিবেন, হ্যাঁ ভোট দিব, যে কোনো একটা মার্কের কথা বলতেছে, ভালো। আর বললাম যে সাথে যে আরেকটা প্রশ্ন করলো, এইটা কি? আপনি বোঝেন রাজধানীতে একজন সিএনজি চালক রাজধানীতে থাকে, সে বলে এইটা কি? তা আমি শুধু বুঝার চেষ্টা করছি পালসটা, কিন্তু এটা উনি মানলেন কেন? আচ্ছা, উনি মানলেন কেন? তার আগে আসি, রাজনীতিবিদরা দাম্ভিকতার সাথে বসে বলে এই দেশের লোক গণভোট বোঝে না। আপনি বললেন সিএনজি চালকও বোঝে, আমিও বলি বুঝে।
যেই রাজনীতিবিদদের বদ্ধমূল ধারণা দেশের লোক কিছু বোঝে না, গণভোট বোঝে না, দাম্ভিকতার সাথে বলে, আমার কাছে মনে হয় তারা মূর্খ রাজনীতিবিদ। কেন বলছি? সাধারণ লোক কি বাঙালি জাতীয়তাবাদ বোঝে? না, বুঝি বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে? বোঝে? আচ্ছা, কনস্টিটিউশন বোঝে? না। হ্যাঁ, তারপরে তো চিরগণ কাল কি এই লোকগুলোকে ব্ল্যাকমেল করে আসছেন, এই লোকগুলাকে এইগুলা বোঝে না, তাতে ভোট দেওয়া যাবে। গণভোট বোঝে না, ভোট দেওয়া যাবে না। তাদের মাথায় ঢোকেই নেই যে কি জটিলতায় পড়তে যাচ্ছে। তাদের ধারণা হলো ক্ষমতায় চলে গেলাম, তারপরে মন করা সংবিধান চালাইলাম। আরে আপনি 100% বেআইন লোক হয়ে যখন আপনি আইন বানাবেন, নোবডি উইল ফলো ইউ। আর ফলো না করলে আপনি কিছুই করতে পারবেন না। যেই ছাত্র জনতাকে আজকে দমায়ে রাখতেছেন, বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে প্রভাবশালী, প্রভাব খাটাইতে পারবে মানে এই প্রশাসন নিয়ে এইরকম নেতা আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। কাজে যে সমস্ত রাজনীতিবিদ আছে তারা তুরির মধ্যে উড়ে যাবে নেক্সট যদি আবার আন্দোলন হয় এই ছাত্রদের সামনে। আপনার কি মনে আছে যে প্রধানমন্ত্রী পালায়ে যাওয়ার পর যখন বলা হইল রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেছে, আজকের বিএনপি সেদিন কি বলছিল? রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। বিজ্ঞ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীকে সরাইলে সাংবিধানিক সংকট হয় না? আপনি যদি বলেন প্রধানমন্ত্রীকে সরাইলে সাংবিধানিক সংকট হয় না, রাষ্ট্রপতিকে সরাইলে হয়, এটা আপনি কিভাবে মানবো আমি? গেল এক। দুই, তারপরে যখন একটা পর্যায়ে প্রশ্ন আসলো আওয়ামী লীগের যে নিষিদ্ধ করতে হবে রাজনীতি, তখন এই আজকের বিএনপি কি বলল? কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। এই যে জায়গাগুলোতে ইউনূস সাহেবের রোল কি হবে? তার তো সব দিক রাখতে হয়, কারণ সে ছাত্ররা তার নিয়োগকর্তা বলছে, এবং ছাত্ররা কী পরিমাণ মাইর খাওয়ার পরে আসছে। এবং ফখরুল ইসলাম সাহেব, আলমগীর সাহেব বলছিলেন এই আন্দোলনের সাথে আমরা নাই, বলছে। এরপরে যখন বলে আমরা সবাই আন্দোলন করছি, তখন হাস্যকর মনে হয় না? এখন ছাত্ররা বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, বিএনপি বলছে যে না, আমরা এটার পক্ষে না। তাহলে ইউনূস সাহেব কোথায় যাবে? একটা মধ্যপথ গেছে। কোনটা? যে তাদের কার্যক্রম স্থগিত, বিচার না হওয়া পর্যন্ত একটা কৌশলে গেছে। এবং সেই কৌশলে সবচেয়ে লাভবান কারা হয়েছে? আজকের বিএনপি। মাঠে আওয়ামী লীগ থাকলে নির্বাচনের জন্য এত চিৎকার করতো না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। এক, তাহলে ইউনূস সাহেব একটা মধ্যপন্থী জায়গায় গেছে। অপশন কি তার? সেকেন্ড আসেন, এই যে গণভোটের কথা বললেন, গণভোটের পর্যায়ে গেল কোথায়? এটা রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে গণভোটে গেছে। কারণ আপনাদেরকে বলা হয়েছে 8 মাস মুভ করছেন আপনারা, কি যে আমরা সংস্কার করব। এমন অনেক দল আছে যাদের দলের যে টোটাল লোক সংখ্যাগত 2 বাসে ভরলে শেষ হয়ে যায়, তারাও দেখছি খুব সুন্দর করে যাচ্ছে কোথায়? সংস্কার, মানে দেশ উল্টে ফেলাচ্ছে সংস্কার করে। সংস্কার ঐক্যমত্যে গেছে না তারা? বললাম তাদের মানে দলের লোক 2 বাসে ভরা হলে শেষ হয়ে যায়। তারাও দেশের সংস্কারের জন্য কাজ করে। ইতিহাস। এই 8 মাস ঘুরলেন কেন ইউনূস সাহেবের কাছে? আপনারা ঠিক করতে পারলেন না? আপনারা ঐক্যমত্যে আসতে পারলেন না? ইউনূস সাহেব তো অথর্ব, এনজিও সরকার। আমি আপনারা ঐক্যমত্য হইতে পারলে ইউনূস সাহেবকে আপনি পারেন নাই। এটা রাজনৈতিক দলের ব্যর্থতা, ইউনূস সাহেবের ব্যর্থতা না। ওখানে যখন নোট অফ ডিসেন্ট হয়ে গেল, একমত হইলেন না, ওনাদের ভিতর থেকেই গণভোটের আলাপ হয়েছে, ওনাদের ভিতর থেকেই গণভোটের সিদ্ধান্ত হয়েছে। তারপর আবার 2 ভাগ হয়েছে। কি? ইলেকশনের আগে গণভোট চাইছে একজন জামাত, আর একই দিনে নির্বাচন চাইছে বিএনপি। আপনি ভাবেন কাকে আপনি বুদ্ধিমান বলবেন? গণভোটটা আগে হইলে আপনি একটা আইনি ফোরাম পান। আপনি একই দিনে যে নির্বাচন করতেছেন, কোন আইনে নির্বাচন করলেন? গণভোট ফেল করলো, সব কমপ্লিট, মানে চিন্তা করেন যে গণভোট নাই, গণভোট 0 হয়ে গেল, ফেল করলো। আপনি কোন আইনে নির্বাচন করলেন? আপনি কিভাবে ঢুকবেন সংসদে? তার চেয়ে বড় জটিলতা হচ্ছে রাজিক ভাই, কোনো কারণে এখন না, মানে আমরা প্রত্যাশা করি না যে গণভোট যদি কোনো কারণে আসলে না হয়, ফলাফল যদি না আসে, তাহলে তো পুরো প্রক্রিয়া 17 মাস সবকিছু সব অবৈধ। তার মানে সবকিছুই তো, মানে আমি তো বললাম ফলোইং ডেতে যদি অন্য কোনো একটা বিরাট সংগঠন, একটা গোষ্ঠী যদি তৈরি হয়ে বলে আপনার অবৈধ, আপনি কি করবেন? মানে এটা জমি দখলের মতো, আপনি অবৈধভাবে আসছেন, আমি আবার ধাক্কায় আপনাকে সরাই দিব। শেখ হাসিনা তো সরছে নাকি?
আমি তো চ্যালেঞ্জ করে বলি, কেউ কল্পনাই করে নাই 5 তারিখে যাবে। একমাত্র শেখ হাসিনা জানতেন যে উনি 5 তারিখে না, উনি 2 তারিখে পতন হয়ে গেছে আমার হিসাবে। কেন? যে আমি জানি না, আমি জানি না। আমি দেখছি 3 তারিখে তাপস সাহেবরা চলে গেছে। সেনাবাহিনী 3 তারিখে 3 আগস্টের যে মিটিংটা করেছে সেদিনই তারা সমর্থন তুলে নিয়েছিল। আচ্ছা, এই প্রশ্নে আমি উত্তর দিচ্ছি। তার আগে বলি, 3 তারিখে যেহেতু তাপস সাহেবরা চলে গেছে এবং তার আত্মীয় স্বজন কিন্তু সব বের হয়ে গেছে, তার মানে শেখ হাসিনা জানতেন এবং বলছে এর মতো, তোমরা যাও আমি দেখি, তোমরা চলে যাও। আর উনি ওনার আখেরি চেষ্টা করছেন। আখেরি চেষ্টা কি? একান্ত যদি না পারে ঠেকাইতে, ওনার সেফ এক্সিট উনি নিশ্চিত ছিলেন, ওনার সেফ এক্সিট আছে, তাই সে শেষ মুহূর্ত পর্যন্ত রইছে। এখন আপনি বলতেছেন সেনাবাহিনীর সমর্থন। ওই দিন যে অবস্থাটা হয়েছে, আমরা যে গতিটা দেখছি, আমরা 53 বছরে তো এটা দেখি নাই। 71 সালের পর এর চেয়ে বড় আপনি তো আর না, এত বড় দেখা যায়নি। দেখা যায়নি। 90 এত বড় হয়, 90 হয়েছে, 90 হয়েছে কিছুই না এর তুলনায়। 150 তো না, 50 ভাগের 1 ভাগও না। আপনি ডেড বডি কম্পেয়ার করেন, আহত কম্পেয়ার করেন, সেটা অবশ্যই। আচ্ছা, তাহলে যে অবস্থাটা হয়েছে, আমার ধারণা, এখন বললে তো কাল্পনিক হয়ে যায়, কিন্তু আমার ধারণা আর্মি পর্যন্ত ভাবছে এদেরকে ঠেকানো যাবে না। কারণ আপনি কয়টা গুলি রাখছিলেন? আপনি তো এটা এমন যুদ্ধ ঘোষণা হয় নাই যে আমি 3 লক্ষ বা 50 লক্ষ পিস গুলি নিয়ে এখানে বসছি। আপনি কয়টা মারবেন? আপনি মানুষ মারা, কিন্তু গুলি করে মারা কিন্তু খুব কঠিন কাজ। মানে একটা গুলিতে একটা লোক মারা যাবে এমন নয়। সুতরাং যেই মুহূর্তে সেনা গণভবনে হাসিনা এবং শেখ হাসিনা এবং আমাদের সেনাপ্রধান মুখোমুখি, আমার ধারণা আরও 5000 মারল ডেড বডির উপর দিয়ে তারা ওয়াল টপকে যাইতো, এবং সেটা তারা নিশ্চিত হয়েছিলেন। কেননা এন্টায়ার গোয়েন্দা যখন ফেল, শেখ হাসিনা পালানের পূর্ব পর্যন্ত সমস্ত প্রশাসন তার পায়ের তলায়, গোয়েন্দারা তার পায়ের তলায়, তারপর তো তারা টের পায়নি। এই সমস্ত গোয়েন্দা ফাঁকি দিয়ে যখন এটা করছে, তখন নার্ভাসনেস থেকে এটা হয়েছে। আপনি গত প্রায় 21 তারিখের পর থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বাংলাদেশে, এখন পর্যন্ত আমরা মনে করি খুব বড় ধরনের দুর্ঘটনার খবর আমরা পাইনি। কিছু নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা, তবু চাই না যে একটি মৃত্যু আমাদের কাম্য না, তারপর 1-2 জায়গায় দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত যেভাবে চলছে, তাতে মানুষ একটা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে, ভোট দেবে, একটা উৎসব লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, দুইটা দলের মধ্যে হঠাৎ করে আমরা যেটা দেখছি, দুই দলের সমর্থকরা শুধু বলা না, কিন্তু দুটো দলই ভাবছে যে তারা সরকার গঠন করতে যাচ্ছে, এবং কেউ কেউ ছায়া মন্ত্রিসভা গঠন করে ফেলছে। কতগুলো জরিপ এসেছে আমাদের সামনে, জরিপগুলো খুব মিশ্র। কোনো কোনো জরিপ জামাত এবং বিএনপিকে খুবই কাছাকাছি রাখছে, কোথাও জামাতকে এগিয়ে রাখছে, আবার কোথাও কোথাও বিএনপি অনেক ফার ডিস্টেন্স এগিয়ে আছে। মুখ্য জরিপ হচ্ছে সম্প্রতি যে টিআইবি পর্যন্ত যেই জরিপটাতে তারা ইনভলভ হলেন, যে আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, এবং আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য দুটি রাজনৈতিক দলই, দুটি জোটই তাদের প্রত্যেকে নিজ নিজ এলাকায় বলা শুরু করেছে যে ক্ষমতায় আসলে আমরা আওয়ামী লীগকে আমরা কাছে রাখবো, বা আওয়ামী লীগকে তাদেরকে কেউ মারা কাটা হবে না, বা তাদেরকে কোনো ভয় নাই। এবং এটা বলছি স্থানীয় পর্যায়ে। সর্বশেষ দুইটা, আমি প্রশ্নটি বড় হয়ে গেল, আপনাকে একবারে বললাম। বাংলাদেশ জামাত ইসলামের যিনি আমির জামাত, তিনি বলেছেন, শফিকুল আলম সাহেব বরিশালে, যে জনগণ চাইলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং আমরা সেটা বাধা দিব না, আক্ষরিক অর্থে বলেছেন। আবার তারেক রহমান সাহেব রয়টার্সে বলেছেন, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা দেশে ফিরে, রাজনীতিতে ফিরে আসতে পারে। মানে এটা কি শুধু ভোট ব্যাংক, ভোটের কারণেই? প্রথম কথা হলো, আওয়ামী লীগ কাকে আস্থায় নেয়, এটা হলো একটা। আপনি যদি নবনীতা চৌধুরীকে চিনতেন, সে কিন্তু বক্তব্য দেয়, মাসুদা ভাট্টি বক্তব্য দেয়, বাংলাদেশেও কেউ কেউ দেয়। বাংলাদেশে যারা দেয় তাদের নামটা আমি বললাম না। এরা দুইজন যে ঘরনার, এরা যে আওয়ামী ঘরনার, এতে কোনো সন্দেহ নাই। আর বাংলাদেশে যারা দেয় আওয়ামী ঘরনার, আপনি জানেন কারা দেয়। এই যে আওয়ামী ঘরনার যারা, তারা কি কেউ তারাই রহমান বা বিএনপিকে সাপোর্ট করে কথা বলেছে? না, ওরকম দেখিনি, আমি দেখি নাই। আমি দেখিনি। তারা যখন সাপোর্ট করে কথা বলে না, তাদের ভোট আপনি পাবেন কিভাবে আশা করেন? যে তারা তো আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের মুখের ভিতর দিতে এই কথাটা আসা উচিত যে আমরা দেখব সামনে কারা আমাদের ভোটগুলা। কই, আসে নাই তো। দেশে যারা ইউটিউবেও বলে, আমি নাম বললাম না, দেশে আছে, কেউ বলছে যে আওয়ামী লীগের ভোট কোনো গণনায় যাবে। কাজেই এটা হলো, আপনি স্বপ্ন দেখতে পারেন কী জন্য দিবে আওয়ামী লীগের ভোট।
আর দুই দলের মধ্যে আওয়ামী লীগের ভোট চাবে কেন? কারণ একটা দলের অতীত জরিপে 35% ভোট তাদের, অতীত জরিপে, আজকের জরিপ বলছি না, কারণ আজকে এই মুহূর্তে ভোট হইলে বুঝবো। আর একটা দলের অতীত জরিপ মোতাবেক তার 7-8% ভোট। তো যার 35% ভোট সে তো ঘুমায় থাকলেও পাশ করবে। আওয়ামী লীগের ভোট টানার দরকার কি তার? তর্কের খাতিরে বলতেছি। তো নিশ্চিত বিজয় নিশ্চিত করতে চায়। বিজয় নিশ্চিত, তার তো 35 আছেই। তারপরও ভয় হয়। তার তার যদি 35 থাকে আর আওয়ামী লীগের যদি 30ও থাকে, বা 30 তো নাই, হয়তো 20-25 যদি থাকে, এই 20ও যদি যে জামাতের সাথে যোগ হয় তাহলে 20 আর সাথে 27 হয়। কথার কথা বলছি, একটা বোকার সঙ্গে একটা কল্পনা। এক হতে পারে যে ভোট বেশি দেখানোর জন্য একটা অজুহাত আসতে পারে কোনো কারণে, কারণ আমরা অতীতেও দেখছি ইঞ্জিনিয়ারিং হয়, কারচুপি হয়। যদি এখন দেখাইতে চাই বেশি যে ভোট অনেক বেশি, তাইলে হয়তো এইটাকে কাজে লাগাইতে পারে। এটার একটা দিক। আর একটা দিক বড় টেনশনের। আর জামাত ইসলামের দিক যদি ধরেন, সে কিন্তু শুরুতেই আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। আপনার খেয়াল আছে? হ্যাঁ, শুরুতেই বলছে শুরুতেই মাফ করে যে দিয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা মানে তার কাছে কোনো উল্টা মানে স্ট্যান্ড শুরুতেই মাফ করে শুরুতেই দিয়েছে। থাকে। আবার বলছে যদি জামাত ঘরানার কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারা যদি ওই সময় সরকারের কারো বিরুদ্ধে মামলা করে, সেটাকে সহযোগিতা আমরা করব। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছে। সুতরাং ভোট তো ফ্রম ডে ওয়ান। আর আপনি তো বলতেছেন এখন, দুইটার ভিতরে পার্থক্য আছে। এক, দুই, এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগ কোনো কারণে জামাতে ভোট যাওয়ার কোনো কারণ নাই আমার জানা মতে। কারণ জামাতের সাথে যারা দলে যোগ দিছে তারা কারা? এনসিপি। তো বাংলাদেশে ভিকটিম হইল শেখ হাসিনা, যে পালায়ে গেল। একমাত্র শেখ হাসিনা যেহেতু জীবিত, সেই বলতে পারবে তাকে পতনের জন্য কাদের রোল সবচেয়ে বেশি ছিল। নিঃসন্দেহে এনসিপির নাম আসবে। আপনি যখন জীবিত, আপনার হাতটা কেটে ফেলছি একজনে কোপ দিয়ে, আপনি যদি তখন কোপ দিয়ে কাটছি আমি, আপনি আরেকজনের নামও যদি বলেন, সে ওইটা খাবে, কারণ আপনি জীবিত। তা শেখ হাসিনা যেহেতু জীবিত, সে জানে এনসিপি তার সবচেয়ে বেশি ক্ষতি করছে। সুতরাং এনসিপির আওয়ামী লীগ ভোট দিবে? এনসিপিকে আওয়ামী লীগ ভোট দিবে না। এক, দুই, যারা সবাই দাবি করি আমরা 12 বছর আন্দোলন করছি হাসিনাকে অপসারণের জন্য, তাহলে সবাই তো হাসিনাকে সরাইতে চাইছেন। এনসিপি হাসিনাকে সরাইতে চাইছে। তো এনসিপি যদি হাসিনার শত্রু হয়, এনসিপি তো সব দলের বন্ধু হওয়ার কথা। তা তো হলো না। কেন হলো না? এখানে বলে রাজনৈতিক বিট্রে, বেঈমানি যাকে বলে, এক নম্বর। দুই নম্বর, আপনি বলতেছেন রাজাকার, আওয়ামী লীগও বলতেছে রাজাকার, বিএনপি এখন বলতেছে না। বিএনপি বলতেছে রাজাকার, কিন্তু আপনি তাদের রোলে কোনো রাজনৈতিক দলের কোনো আদর্শ নাই। কেন আমি বলি, শেখ হাসিনাকে তো স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আপনারাও বলছেন, নিজেরাও বলছে তারা তো স্বাধীনতার পক্ষের শক্তি। 2001 সালে যখন এই নির্বাচনটা হয়, তখন ওই স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে একত্র হয়ে জোট বানাইছিল কারা? বিএনপি করছিল। বিএনপি কার সাথে করছে? সরকার। স্বাধীনতার বিপক্ষের শক্তি। তা স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে জোট কইরা যখন স্বাধীনতার পক্ষের শক্তিকে তাড়ায় দেয়, আবার আজকে যখন এখানে এসে এখন বিএনপি বলতেছে ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি, হাস্যকর তামাশা। রাজনীতিবিদরা কেউ বিশ্বাস করে না, তারা জনগণকে প্রতারিত করে একটা কথাই বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, ওটা দিয়ে ঘুরায় যে ওই যে শেষ কথা বলতে কিছু নেই, এখন ঘুরায় ফেললাম। অথচ এই রাজনীতিবিদদেরকে আমি চ্যালেঞ্জ করে বলি, আপনার সন্তান যার বয়স 18, 20, 22 হয়েছে, তাদেরকে যে কোনো একটা ইস্যুতে পরপর 3 দিন 3 পদের কথা বলে দেখেন, স্ট্রেট বলে দিবে গেট লস্ট, ইউ আর এ লায়ার। সন্তানকে যদি বলেন তোমাকে একজোড়া জুতা কিনে দিব আজকে দুপুরে, বললেন না, আচ্ছা দুপুরে আইসা বললেন আজকে পারতেছি না বাবা, কালকে বিকালে কিনে দিব। তারপরে বললেন পরশু দিন আমার হাতে টাকা নাই, 2 দিন পরে কিনবো। 2 দিন পরে বললেন যে আজকে আগামী 7 দিনের মধ্যে দিব। ওই ছেলে বলবি ইউ আর এ লায়ার। কিন্তু রাজনীতিতে এগুলা নাই। কারণ রাজনীতিবিদদের আয়ের সোর্স হলো ক্ষমতায় থাকলে, ডালপালা সব বেঁচে যায়। আমি দেখছি এরা ক্ষমতায় যখন থাকে না, একটা প্যান্ট 1.5 মাস পরে, ক্ষমতায় আসলে পরে কাপড় চোপড় চেঞ্জ হয়ে যায়। এই যে ক্যারেক্টারিস্টিক, আপনি সেই রাজনীতিবিদরা টাইম টু টাইম জনগণকে প্রতারণা করবে, এটাই স্বাভাবিক। আপনি এখন বলতেছেন জামাত রাজাকার, ও যখন তাকে নিয়ে সরকার গঠন করছিলেন, মন্ত্রী বানাইছিলেন, তখন তার গায়ের থেকে ঘ্রাণ পেয়েছেন, এখন গন্ধ পান। আই হেট দিস পলিটিক্স। রাজীব ভাই, আপনার কাছে কি মনে হয়
আসলেও কি জনগণ চাইলে যে কথাটা বলা হচ্ছে ফিরে আসবে, জনগণ কিভাবে চাইবে, কেমনে বুঝাবে? জনগণের যে ভেক্টর, আমি মানে জনগণ কেমনে বুঝাবে? আমি বলতেছি কোন রাজনৈতিক দলের কোনো রাইটই নাই বলার। এটা হয় জনগণের ধোঁকা দেয় অথবা বোঝেই না যে কি বলছে। কারণ আপনি বলবেন আমার দলের সাথে সম্পৃক্ত জনগণ যদি চায়, আপনি তো 100 ভাগ জনগণের কথা বলতে পারেন না। আপনি বলতেছেন শেখ হাসিনার সন্তানরা ইচ্ছে করলে রাজনীতি করতে পারে যদি জনগণ চায়। কে চায়? ওই ছাত্রদের আন্দোলন তারা চায়। ওই ছাত্রদের সময় যারা মারা গেছে তার বাপ মা চায়, যারা আহত হয়েছে তাদের আত্মীয় স্বজন চায়। কোরআনের মতো সত্য তারা চায় না। তা আপনি কেন ভেগ টার্ম কথা বলেন? সাহস থাকলে বলবেন আমি বিএনপি বা আমি জামাত কিংবা আমি এনসিপি, আমার সাথে সম্পৃক্ত জনগণ আমরা চাই। বলেন না। ডোন্ট ইউজ ভেগ টার্ম, ডোন্ট চিট দ্য পিপল। 53 ইয়ার্স যাবত আপনারা চিট করতেছেন জনগণকে। আপনি বলেন না, এটা কি হয় নাকি? হু আর ইউ যে আপনি বলতেন জনগণ চাইলে জনগণ, আপনি বলবেন আমার দলের সাথে সম্পৃক্ত যে লোক তারা তাদের পক্ষে। দেখবে আপনার রাজনৈতিক দর্শনে কি বলে, আওয়ামী লীগ আসলে আর ফিরবে? আওয়ামী লীগ যদি ফিরবে, আমি শুনেন ভবিষ্যৎ আমি বলতে পারি না, আমি ভবিষ্যৎ এখনকার যে অবস্থা, এখনকার যে অবস্থা আপনি যদি দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন আব্দুল মোমেনের ইন্টারভিউ আপনি দেখেছেন সম্প্রতি? দেখেছি। যে আব্দুল মোমেন সাহেব এখন বিদেশ থাকে, বোধহয় আমেরিকা, যাই হোক, উনি কি বলছেন? আমি 8 মাস পরে দেশ ছেড়েছি, 8 মাস পরে দেশ ছেড়েছি, 6 বার সিম বদল করেছি, 5-6 বার বাসা বদল করেছি। ওনার মাথায় পরচুলা নাই, সুন্দর দাড়িটি রেখে মোটামুটি অ্যাট এ গ্লান্স একটু চেহারা মনে হয় পরিবর্তন। উনি কি বলছেন? যে আমি সরকারি কর্মচারীদের সহায়তায় আমি, তার মানে 6 বার যে সিম পাল্টাইছে ওই কর্মচারী জানে, নাহলে যোগাযোগ হবে কিভাবে? 6 বার যে বাসা পাল্টাইছে তারা জানে নাহলে। তাহলে একটা সরকার ক্ষমতায় থাকাকালীন যখন প্রশাসন ফেসিবাদের একটা মন্ত্রীর সাথে, সাবেক মন্ত্রীর সাথে টাইম টু টাইম যোগাযোগ রাখছে, তাতে বোঝা যায় যে সরকারকে প্রশাসন কোঅপারেট করেনি। তাকে তো গ্রেফতার করার কথা, বরং সহযোগিতা করছে। সরকারকে যে প্রশাসন কোঅপারেট করেনি তার একটা এক্সাম্পল হলো ইনি। তাহলে উনি বিদেশ চলে গেছেন। তাহলে এইবার আসেন বাকিরা কিভাবে গেছে। উনি যখন এটা দৃঢ়চিত্তে বলতেছে, পাশাপাশি উনি এটাও বলছেন কি, যে আমরা এখানে কিন্তু শুধু বসে নি, বিভিন্ন কূটনীতিকের সাথে যোগাযোগ করছি, বিভিন্ন রাষ্ট্রের সাথে যোগাযোগ করছি। আমাদের মতো একটা এত বড় দল যারা 25-30% লোককে রিপ্রেজেন্ট করি, তাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন না করলে এই নির্বাচন ভায়াবল হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে দে আর কামিং। কারণ আপনি সেই প্রশাসনই তো আছে যেই প্রশাসন সহযোগিতারে আব্দুল মোমিন সাহেবকে পাঠাইছে। ক্যান্টনমেন্টে যে 626 জন আটকাইছে তাদের হদিস কে দিবে? আইদার আর্মিকে বলতে হবে, আর নয়তো তারা দেশের বাইরে গেলে প্রশাসন তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে প্রশাসন আর আর্মি যৌথভাবে যদি হিসাব করেন, তাতেও তো 626টা লোক হয় দেশে কোথাও লুকিয়ে আছে অথবা তারা বাইরে চলে গেছে। তাদেরকে নিরাপদে সরিয়ে, যদি নিরাপদে সরিয়ে থাকে তারা কারা? আপনার আব্দুল মোমেন যখন 8 মাসে গেছে, আরও 2 জন তো 10 মাসের মাথায় যাইতে পারে, 12 মাসের মাথায় যেতে পারে। তার মানে কনস্ট্যান্ট ফেসিজমের সাথে এই সেনাদের বলেন কিংবা আমলাদের বলেন একটা যোগাযোগ আছে। তা আপনি কীভাবে আশা করেন শুদ্ধ নির্বাচন হবে কি হবে না? নির্বাচন হলে তার পরিস্থিতি কি হবে? সব কিছু তো আপনাকে মাথায় রাখতে হবে। আবার আপনি যদি এই বড় দল যারা বলতেছে তাদের মানে শেখ হাসিনার সন্তানরা এসে রাজনীতি করতে পারেন, কিংবা জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, জামাত সাহেব বলতেছেন, তাহলে আপনারা এত যখন গণতন্ত্র বিশ্বাসী, এত যখন আপনারা ইনক্লুসিভ মহাপুরুষ সাজতেছেন, তাইলে যে দল নিষিদ্ধ হয়নি আপনারা নিষিদ্ধ করেননি, তাহলে সেই দল বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছেন কেন? একবারও কি প্রশ্ন করছেন, সরকারের কাছে দাবি করছেন যে যারা যারা আসামি হিসাবে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত হয়েছে এক, আর যাদের এখন পর্যন্ত আসামি হিসাবে যাদের কাগজপত্রের নাম আছে এগোরে বাদ দিয়ে নির্বাচন করতে না, আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন করি? মুখে মধু অন্তরে বিষ। উপর দিয়ে আপনি ইনক্লুসিভ চান বা উপর দিয়ে দল মানে ইচ্ছা করলে এসে রাজনীতি করতে পারে, আর ভিতর দিয়ে চান আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই খোলা মাঠে গোল দিতে চান। আর এই খোলা মাঠ পাওয়ার কারণে আপনি স্বাধীনতার বিরোধী শক্তি যাদেরকে নিয়ে আপনারা জোট বানাইছিলেন এখন তার কাছ থেকে গন্ধ পান। কালকে সকালবেলা আওয়ামী লীগ ফেরত আসলে আবার জামাতকে নিয়ে কারাকারি করবেন, কে কোন দলে যাবে, মানে জামাত কোন দিকে যাবে। আমরা অতীতে দেখেছি দ্বিদলীয় শাসনের মধ্যে জামাত যেদিকে জয় সেদিকে। তারপর একসময় ছিল জাতীয় পার্টি যেদিকে সেদিকে সরকার
জাতীয় পার্টি তো মনে করেন ওই নিজের ওজন হারাইতে না, এরশাদ হারাইতে সাহেব যতদিন জীবিত ছিলেন ততদিন এইভাবে দুইটা এভাবে দলের হয়েছে। কাছে টার্ম ছিল। এই তো। এনসিপির আসলে আপনি কি দেখছেন সামনে ভবিষ্যৎ? এনসিপি কি কি সঠিক ট্র্যাকে আছে? অনেস্টলি ওপিনিয়নটা আপনার জানতে চাই। আপনাকে শোনেন, এনসিপি বিষয়টা কি, হাসিনাকে সরানোটাই হয়তো একটা জায়গায় তারা চূড়ান্ত হয়েছে। সরানোর পরে কি করবে এই এই হোমওয়ার্কটা বোধহয় তাদের ছিল না, এটা আমার ধারণা। 2 নম্বর, 5 তারিখে যে চলে যাবে সেটা হয়তো তারা নিশ্চিত ছিল না। দুই মিলে যখন চলে যাওয়ার পর যে ধারণাটা তাদের হয়েছিল যে আমাদেরকে পুরা দেশ লুফে নেবে, দেশ লুফে নিছে, রাজনীতিবিদরা তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই ফ্রম ডে ওয়ান। আপনি যদি জেনে থাকেন, আপনার খেয়াল থাকবে যে বঙ্গভবনে যখন ছাত্র প্রতিনিধি আমন্ত্রণ হয়েছে, তখন কিন্তু যারা আন্দোলনে ছিল এদেরকে বাদ দিয়ে কাউকে ঢুকানোর একটা পরিকল্পনা ছিল। সেটা আমি নাম জানি, নাম বললাম না, ডাস্টবিনে চলে আমিও যাবে জানি। লোকটা ডাস্টবিনে চলে যাবে। আই হেট হিম লাইক এনিথিং, আই পার্সোনালি নো হিম। তারা এটা করেছে। তাহলে বেইমানি তো ফ্রম ডে ওয়ান করেছে। মানে মানুষের লোভ এত খারাপ, আলটিমেটলি কিন্তু লোভটাকে ক্যাশ করে। কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনি লোভের টাকা দিয়ে, আপনার লোভ আছে, আপনি পদ দিয়ে রাখছি, অনেক পদ দিয়েছি, বিশাল বড় দায়িত্ব, আপনার টাকা নাই। আপনি তো পদরে ব্যবহার করে টাকা বানাবেন, এই পজিশনের ব্যবহার করে টাকা বানাবেন, ম্যাটেরিয়ালাইজ করেন। আজও কিন্তু এই শেখ হাসিনাকে নগদ দিয়েই কেউ ভাবে না কোথায় শেখ হাসিনা, কোথায় তার কন্যা, কোথায় তার পুত্র, কোথায় সাবেক আইজিপি, কোথায় হোম মিনিস্টার। হ্যাঁ, আপনি যত কথাই বলেন, কোথায় একজন চিফ জাস্টিস, যেই চিফ জাস্টিস কলমের খোঁচায় এখান থেকে রংপুরের ডিসির কলম থেমে গেছে, সে তীর্থের কাকের মতো ম্যাজিস্ট্রেট করে দাঁড়ায় একটা জামিনের জন্য দাঁড়ায় থাকে, তীর্থের কাকের মতো। এই লজ্জা কোথায় রাখবেন আপনি একজন চিফ জাস্টিস? এরপরে যখন হাইকোর্ট পর্যন্ত আসলো, সব তার সাবঅর্ডিনেট ছিল, কেউ তাকে দয়া করেনি। বিকজ ন্যাচারাল জাস্টিস আল্লাহর তরফ থেকে যখন আসে, তবে সবাই মুখ ফিরিয়ে নেয়। এটাই ন্যাচারাল জাস্টিস। আজকে তীর্থের কাকের মতো এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি, তার স্ট্যাটাসের তুলনায় ডাস্টবিনে পড়ে আছে। সুতরাং আপনি গেট এ লেসন ফ্রম হিয়ার, নাথিং উইল গো ইজি। এনসিপিকে আপনার কি মনে হয় যে এখন এনসিপির যে বিষয়টা হয়েছে, আমি আপনাকে বলি, দলবিহীন যে লোকগুলো, দলবিহীন, আমি বারবার বলছি, বাংলাদেশের দলবিহীন লোক আছে মিনিমাম 35%। মানে দলের সাথে সম্পৃক্ত না, বিএনপি করে না, জামাত করে না, আওয়ামী লীগ করে না, আছে না, 30% ধরেন। ইটস এ বিগ থিং। জুলাই মাসে দেখেছে যারা, জুলাই মাস, যে লোকটা, ফর এক্সাম্পল আপনি জামাত করেন, ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন, ফর এক্সাম্পল আপনি অন্য যে, এই দুইটা দলই তো এখন আসে, আপনি দুইটার যে দলই করেন, আমার প্রশ্ন উত্তর নেই। কিন্তু আপনি মনে করেন জুলাই আন্দোলনের সময় আপনার একটা ভাই মারা গেছে, আপনি ভাই মারা যাওয়ার পর এখন নির্বাচন আসছে সামনে, আপনি তো এই দুইটা দলের বিবেচনায় নেবেন। এখন দেখলেন আপনি যে দলটা করেন, মনে মনে রাখেন, সেই দল ফ্যাসিজমের পক্ষে কাজ করতেছে, তাহলে আপনি উপর দিয়ে প্রকাশ করবেন না, ভিতরে কিন্তু ভোটটাকে তারা দিবেন না। কারণ আপনার মেয়ে বা আপনার ভাইকে হারানোর যন্ত্রণা, বা আপনার বোন পা কাইটে গেছে, আপনার মেয়ের চোখ নষ্ট হয়ে গেছে, এই পুরানিটা রাজনৈতিক নেতারা বুঝবে না, বিট্রিয়ার পলিটিশিয়ানরা বুঝবে না। কারণ প্রথম শ্রেণীর যত রাজনীতিবিদ, তাদের কোনো সন্তান এই দেশে নাই, নাতিপুতিও নাই, 95% চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। ইভেন আমলারাও নাই, আমলাদের সন্তানরা নাই। গুলশানে প্লট আমলাদের সবচেয়ে বেশি। সুতরাং তাদের কাছে দেশটাকে তাদের দেশ মনে হয় না। কেন মনে হয় না? যে আমার সন্তান তো বাইরে আছে, দেশের টাকা লুইটা বাইরে পাঠায়। এখন চিবায় চিবায় কোনো নেতার মেয়ে জামাইও কথা বলে, আমি দেখি, এবং ফিল দি ওয়ার্ডস, বাজে শব্দ ব্যবহার করে এবং কথা বলে 100 টাইমস। ফুল টাইম সে বেকার, মেয়ে জামাই সহ বেকার, তারাও চিবিয়ে চিবিয়ে কথা বলে। তো সেটা আপনি কি করবেন? এই দেশটাকে লুট করার জন্য রাজনীতিবিদরা আসছে। যদি তাদের সন্তান, ছেলে মেয়ে সব এখানে থাকতো, দেশ ভালো হইতো। আমি জন্য বহু আগে বলছিলাম, বহু আগে, মানে তো 2 বছর আগে, যে বাংলাদেশে দুটো ল করেন আপনি। নাম্বার 1, কোনো আমলার ছেলে মেয়ে বা প্রজাতন্ত্রের কর্মকর্তা, পিএনওরেও ছেলে মেয়ে স্ত্রী, মানে তার পরিবার বলতে যেটা বোঝায়, লেখাপড়ার জন্য এবং চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না। এক, কোনো রাজনীতিবিদ যারা অতীতে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন এবং আপনার এমপি মন্ত্রী যখন যে থাকবেন পার্লামেন্টে, বা একবার হয়েছিলেন, তাদের কোনো সন্তান, স্ত্রী, পুত্র, কন্যাগণ লেখাপড়া, চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবেন না। এই দেশ উন্নতি হবে 5 বৎসরে।
তখন ভাববে আমার চিকিৎসা এখানে নিতে হবে, আমার মেয়ের চিকিৎসা এখানে নিতে হবে। রাজনীতিবিদের ঠান্ডা লাগলে চলে যেতে সিঙ্গাপুরে। কেন, আপনি কোন গ্রহের সন্তান? আপনার বাপ দাদা কি ছিল? কথার কথা বলছি। আপনার বিবেক নাই? আপনার সর্দি লাগছে, আপনি সিঙ্গাপুর যান। আপনি কোন লাট সাহেব? কতখানি লেখাপড়া করছেন? আপনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, একটা পিএইচডি নিয়েছেন। লক্ষ লক্ষ মাস্টার ডিগ্রি পিএইচডি বাংলাদেশে ঘোরে। আপনি কি এক্সট্রাঅর্ডিনারি কিছু? নো, ইউ আর সিম্পলি একজন পলিটিক্যাল পার্সন। ইউ হ্যাভ বিন চিটিং দ্য পিপল ফর লাস্ট 40 ইয়ার্স। আপনি রাজনীতির নামে জনগণ চিট করে 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 এখানে আসছেন। কারণ রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কোনো কৈফিয়ত নাই। এই যে ইশতেহার দিছে, ফুলফিল না হলে কোনো কৈফিয়ত আছে? আমি যদি আপনাকে প্রতিশ্রুতি দিই, আপনি তো আমার বিরুদ্ধে মামলা করবেন 420 কোর্টে গিয়ে। আর এরা যে প্রতিশ্রুতি ভঙ্গ করে কোনো মামলা আছে? তো কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আর ওই যে ক্ষমতায় গেলে পরেই চাকর বাকর রাস্তাঘাটে যত লোক আছে, যে লোক এক প্যান্ট 3 মাস পরতেন সে স্যুট বানায়। এই কথাটা তো আসলে সবার জন্য প্রযোজ্য। কোনটা? এই কথাটা যেই শব্দটা বললেন যে এখন যা অবস্থা না থাকে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গেলে যে আজকে একটা গেঞ্জি একটা প্যান্ট ছিল তারও তখন অনেকগুলো প্যান্ট শার্ট হয়ে যায়। এবং সবার জন্য প্রযোজ্য। ওসমান হাদির একটা কথা এখনো মনে পড়ে, সে সরাসরি এনসিপিকে বলেছিল যে তোমরা, এনসিপিকেও বলি, তোমরা 3টা খারাপ কাজ করছো, তোমরা জুলাইটাকে কুক্ষিগত করছো। ইয়েস। তারপর বলছে ভাই তোমরা কিছুদিন আগেও যে টি শার্টটা পরতে, আজকে তোমরা 7,000 টাকা দেবে পাঞ্জাবি পরো, এটা কোত্থেকে আসে? জাতি জানতে চায়, জনগণ এটা প্রশ্ন করে। আমি একমত। এবং তাদেরকে বহু অন্তত 100 ইন্টারভিউ হয়েছে তাদেরকে এনে, 100 মিনিমাম। আপনি নিজেও দেখছেন যে এনসিপির লোক এনে ছাত্রদেরকে এনে জিজ্ঞেস করে তুমি টাকা পাচ্ছ কোথায়, তোমার বাবা এইভাবে। এবং একটা মেয়ে বোধহয় খুব কান্না ভেজা কণ্ঠে বলছিলাম একটা নতুন কাপড়ও পরতে পারবো না। কিন্তু বাংলাদেশে আর কোনো রাজনীতিবিদরে কি আপনি আনতে দেখছেন ইন্টারভিউতে? তো কেন? কারণটা কি? কারণটা কি? ডাকেন না প্রথম সারির 2টা বড় বড় রাজনীতি হলো, প্রথম সারির 10টা করে ডেকে আমি দেখি সাহসটা আছে কিনা। প্রফেসর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের সেরা নির্বাচনটি তিনি করতে চান এবং হতে যাচ্ছে বাংলাদেশে। আসলে কি ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে? এখন কোন ফর্মে, কোন ফরম্যাটে, সেটা হলো যেগুলো উনি বলছেন ইতিহাস মনে রাখবো সেরা নির্বাচন। যেমন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন মহিলা 100 বছরে আসবে না, এবং প্রফেসর ইউনূসের মতো লোকও একজন 100 বছরে আসবে না, আপনি কিভাবে এটা, কথাটা তো সত্য, কিন্তু কিভাবে মূল্যায়ন করবেন কিভাবে? খুবই একটু ভালোর দিকে একটা মন্দের দিকে। যদি তাই হয় তাহলে আপনি নির্বাচনটাকে সেভাবেই নেন। পৃথিবীর সেরা নির্বাচন উনি উপহার দিবেন। একটা সেরা বলতে পূর্বপবিত্র একটা অসাধারণ নির্বাচন হতে পারে ইন এ পজিটিভ ফর্ম, অ্যান্ড একটা অসাধারণ নির্বাচন হতে পারে ইন এ নেগেটিভ ফর্ম, বোথ ওয়ে। কারণ আমি তো সিমটম দেখি না। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আপনার কাছে হাদির বিষয়ে যাব, তার আগে আরেকটা নির্বাচনের প্রশ্ন আমার। কি মনে হচ্ছে রাজিক ভাই, নির্বাচনে দেশের হাওয়া কোন পালে যাচ্ছে? ঝুলন্ত সরকার হবে নাকি? যে কথাটা বলতেছিলাম একটু আগে, আওয়ামী লীগের ভোট নিয়ে কথা হয়েছে। বাংলাদেশে গত 15 বছরে 4 কোটি 4.5 কোটি তরুণ ভোটার হয়েছে, আপনি জানেন। হ্যাঁ, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তারা কিন্তু একটা দলকেই ক্ষমতায় দেখছে। কাকে? আওয়ামী লীগকে। আওয়ামী লীগ তো নির্বাচন করতেছে না। ওই 4.5 কোটি ভোটার মধ্যে হয়তো তাদের কিছু ভোটও আছে, নাই যে আমি বলবো না, চ্যালেঞ্জ করতে পারি না। 50 লাখই বাদ দিয়ে দিলাম ধরেন আওয়ামী লীগের, আর 4 কোটি তো আছে। এই 4 কোটি ভোট আপনি নিশ্চিত থাকেন, যে কথাটা বলছিলাম একটু আগে, 5ই আগস্টের পরে যারা মাঠে আছে রাজনৈতিক দলগুলো, তাদের অ্যাক্টিভিটিস আমলে নিবে। এবং আমি নিশ্চিত, আমার ধারণা এবং বিশ্বাস, যে তারা 71 সালে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, ওগুলো তার দেখেও নাই, কিন্তু তার 24-এর নির্মমতা দেখেছে। আপনি নিশ্চিত থাকেন এই 24-এর আন্দোলন যারা দেখেছে, তারা এবার নির্বাচনের সময় দেখবে জুলাই চেতনা ধারণ করে কে, কোন দল। আপনি চিৎকার করে বললে লাভ নাই। ওরা আমলে নিবে, ওরা চিন্তা করবে, ওরা বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে কে, এবং সেই বিবেচনায় ভোটগুলা সেদিক যাবে। আর এই ভোটের ক্ষেত্রে এনসিপির প্রতি সফট কর্নার থাকবে। সুতরাং যারা চক্ষু বন্ধ করে ঘুমায় আছেন, দে আর গেটিং নার্ভাস, আই এম টেলিং ইউ। ওই ভোট তারা কোনোভাবে নিতে পারতেছে না, এবং সেই কারণে খুবই চিন্তার ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2, আমি দায়িত্বশীল দলের নেতাকে এখন পর্যন্ত বলতে শুনি নাই যে ফ্রম ডে 1 চাঁদাবাজি বন্ধ হবে, ফ্রম ডে 1 সমস্ত হত্যার বিচার করব, ফ্রম ডে 1 বিডিআর হত্যার বিচার করব। আপনি মিথ্যা করেই বলতেন, কথার কথা বলছি, বলেননি।
এটা একটা বিবেচনার ব্যাপার। তৃতীয় কথা আসেন, চাঁদাবাজ একটা কথা আসছে। চাঁদাবাজি কে করে আমি জানি না, কারণ আমার কাছে চাঁদা চাইতে কেউ আসে নাই, আমার ধারণা আপনার কাছেও কেউ আসে নাই। কিন্তু আপনি বলতে পারবেন না চাঁদাবাজি কে করে। কিন্তু চাঁদাবাজের বিরুদ্ধে এই দেশের জনগণ আছে, এটা তো সত্য, খুব 100%। 100%। 1 নম্বর। 2 নম্বর, তাহলে চাঁদাবাজ কে? চাঁদাবাজ হইল সেই ব্যক্তি যিনি চাঁদা দেন, তিনি জানেন চাঁদাবাজি কে করেন, সুতরাং সে ভোট দেবে না। সেই সব হিসাব করলে আপনার হাড্ডাহাড্ডি না, কঠিন লড়াই সামনে আছে ভোট নিয়ে, এবং সেটা নিয়ে অনেকেই চিন্তিত আছে, কারো ঘুম নাই। এই জরিপগুলোর প্রতি কি আস্থা রাখেন? জরিপের দরকার নাই তো আমার, আমি যে জরিপটি দিলাম আপনি মিলে আপনার জরিপের নামে সেটা বলছি, কিন্তু এই যে গত 7 দিনে পর পর আপনি যত জরিপই প্রথম আলোর একটা জরিপ আমরা দেখি, যত জরিপই দেখেন দেখবেন যে জামাত জোট পিছিয়ে আছে, বিএনপি এগিয়ে আছে। আমি তো অ্যাডভান্স বলে দিলাম, আমার জোট পড়া লাগবে না। আমি যেটা দিছি ওইটা লিখতে বলেন, কেউ লেখে নাই, কেউ লেখে নাই, লিখবে না। সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠলেন। একটি সাধারণ ছেলে, একটি সাধারণ পিতা, সে সাধারণ স্বামী, তার রাজনৈতিক দল ছিল না, সে একাই কথা বলতো। ওসমান হাদি কথা বলছি, সে নির্বাচনে দাঁড়িয়ে গেল এবং এক শুক্রবার তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে কাপুরুষের মতো হত্যা করে চলে গেল। ঢাকা শহরে তার মানুষের শোক জানাতে যে জানা যায়, আমরা যা মানুষের উপস্থিতি দেখলাম, মানে এটা আমাদেরকে তাড়িত করেছে এবং অনেকে কেঁদেছে, যাকে কেউ হয়তো সামনাসামনি দেখেওনি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলেছে তার হত্যাকারীদের বিচার করা হবে। ঠিক আমার একটা প্রশ্ন, যে যখন এরকম হতে হতে আন্দোলন হলো, শাহবাগে আন্দোলন হলো, তারপরে আবার সরকার সময় নিল, ঠিক নির্বাচনের 5 দিন আগে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চে যমুনা ঘেরাও করতে যাওয়া, এবং সেখানে পুলিশের 144-কে কেন ভাঙছে এই জন্য যেভাবে লাঠিচার্জ করা হলো, জলকামান দেওয়া হলো, এবং যেরকম একটা দ্বিমুখী সংঘর্ষ দেখলাম, আপনার কাছে এটা কিসের আলামত মনে হয়? প্রথম বললেন সে অতি সাধারণ একটা ছেলে, অবশ্যই একদম অতি সাধারণ পরিবার, একটা সাধারণ পরিবারের সাধারণ স্বামী। আর আজকে যারা প্রতিষ্ঠিত দল, আমাদের যে দলগুলো ক্ষমতায় ছিল, একদম পিছনে চলে যান, তাদের বাপদাদাও একদম সিম্পল, এটা নাথিং, ব্যতিক্রম কিছু না, কিচ্ছু না, এরা একদম মোস্ট অর্ডিনারি ছিল। সুতরাং আপনি আজকে বড় হইছেন সময়ের ব্যবধানে, তো হাদি হয়তো বেঁচে থাকলে এক সময় বড় হইতো, অসাধারণ হয়ে উঠতো, অসাধারণ হইতো। 50 বছর পর তারা দেখতো হাদি একটা অসাধারণ লোক, এই ইতিহাসটা জানতো না। এইভাবে সব দলের আদিতে যান, গুইয়ে ট্রেসই পাবেন না, প্রত্যেকের একই অবস্থা, ঠিকানাই পাবেন না হয়তো, কাজে এত গপ্প মারার কিছু নেই। 1, 2 আসেন যে হাদি যখন মারা গেল তার আগে সে বিদ্রোহী কবিতা পাঠ করেছে, আপনি দেখেছেন। বিদ্রোহী কবিতা পাঠ করে অনেকে পুরস্কারও পেয়েছে বাংলাদেশে, পাইছে না, ভালো আবৃত্তিকার, কিন্তু মনে রেখাপাত করেনি, তার আবৃত্তি টাচ করেছে। কেন টাচ করেছে? তার ট্রান্সপারেন্সি। আপনি যত বেশি স্বচ্ছ হবেন, আপনার তত কথা মানুষে ধারণ করবে। এবং নজরুল ইসলামের সেই কবিতাটা তো সে ধারণ করছে, অন্যান্য যারা আবৃত্তি করে প্রাইজ পাইছে তারা ধারণ করে নাই, আবৃত্তি করছে, কিন্তু ও ধারণ করছে। সেজন্য রাষ্ট্রের মর্যাদা দেখেন আল্লাহর তরফ থেকে হয়। রাষ্ট্রীয় শোক দিবস হয়েছে, পতাকা অর্ধনির্মিত ছিল, নজরুলের পাশে কবর হয়েছে। ওখানে কিন্তু হুমায়ুন আজাদ কবর চেয়েছিল, আপনার যদি মনে থাকে। হুমায়ুন আজাদকে যখন খালেদা জিয়া চিকিৎসার জন্য ব্যাংকক পাঠায়, মুখ বাঁকা কইরা কইরা বলে মৌলবাদীরা আমাকে হামলা করেছে, এইটুক শুকরানাও তার নাই। আইসা ফেরত এসে জার্মান গিয়ে মারা গেছে, ওই কবরের পাশে জায়গা চাইছিল, রাষ্ট্র ইউনিভার্সিটি তাকে দেয় নাই। সুতরাং এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। অবশ্যই। এখন আসেন হাদির এই ঘটনাটা, ইনকিলাব মঞ্চের লোক যখন রাস্তায় নামলো কি বিচারের দাবিতে, হঠাৎ করে বিচারের দাবি এত তীব্রভাবে নামলো, আচ্ছা নামলো, এখন কারা নামাইলো, কিভাবে নামাইলো সেই প্রশ্ন পরে, নামলো তো, নামার পর পুলিশ যখন দমাইতে গেল, কেউ কেউ বলেন 144 জারি করছিল, সেটাকে ভেঙেছে। আমাকে কেউ কেউ বলে যে হ্যাঁ এটা অন্যায় করেছে, 144 ভাঙা। আমি তো সবই তো অন্যায়। আপনি যখন দাবি আদায় করবেন, দাবি আদায় করতে হলে যখন আইনে কাভার হয় না, তখন বেআইনি পদ্ধতিতেই যেতে হয়। শেখ হাসিনাকে কিন্তু বেআইনি পদ্ধতি থেকেই সরাইছে, বাট যে বেআইনি পদ্ধতি সবাই একসেপ্ট করে, তখন সেটা আইন, একসেপ্ট করলেই ল হয়ে যায়, আর একসেপ্ট না করলে ভিন্ন। এখন আজকে যে অবস্থা আছে, সুযোগ পাইলে এদের ট্রায়াল হবে, এই যারা আন্দোলন করতেছে, হ্যাঁ ট্রায়াল হবে। এখন তাদের সার্ভাইভালের প্রশ্ন, নাইলে তাদের তো এই হাদি তো সেই জুলাই যোদ্ধাদের পক্ষেরই, তারা ছাত্রদের সম্পর্কে অনেক কিছু বলছে যে তোমরা এটা হ্যাঁ আদর্শচ্যুত হইছো,
এটা ন্যাচারাল ব্যাপার। আপনি হিউম্যান বিং তো। আপনারে আজকে মন্ত্রী বানাই দেই, দেখবেন রংপুরে আপনার দুঃসম্পর্কের এক চাস্তো ভাইয়ের ঘরে মেয়ে জামাই হি ইজ আর্নিং। তো এটা আপনি ঠেকাবেন কি করে? কারণ আমি তো আগে আমাদের রাজনীতিবিদদের কথা বললাম, আপনার তো তার ব্যতিক্রম না। এই যে আমাদের ছেলে পেলে যারা কিছু টাকা আয় করছে, চাঁদাবাজি করছে শোনা যায়, আমি নৈতিকভাবে তো সাপোর্ট করি না, কিন্তু চক্ষু বন্ধ করে ভাবেন তো তারা মঙ্গল গ্রহের সন্তান? নো, আপনার ছেলে না আপনার নাতি। আমার কালচারই বড় হয়েছে। আমার সন্তান না আমার নাতি, তুই ইন্ডিয়ারে। সেটাই তো বললাম। তাহলে আপনি যা আপনার ছেলে তাই হবে, আপনি যা আপনার নাতি তাই হবে। তাই হবে। আপনি গপ্প মারেন কেন? আপনি তারা ব্ল্যাকমেলিং করেন কেন? আপনি হিসাবটা দেন না খতিয়ানটা, আপনি হিসাব দেন, তারপর তার হিসাব নেন। আপনি হিসাব দিবেন না, তারটা নিবেন। আর যাদের স্বামী চাবাইয়া আমার ঘৃণা করে তাদের সাথে দেখেন, চাবাইয়া বাচ্চাগুলাকে আইনে আপনি ইনসাল্ট করছেন। আমি আবারও তো বলছি, 10টা নেতা আইনে জিজ্ঞেস করেন না তারা কয় টাকা ইনকাম দেখাইছেন এই ইয়েতে, হ্যাঁ জিজ্ঞেস করেন না। এই যে কি বলে ঋণ খেলাপির একটা আইনে ইন্টারভিউ নেন না। তারপরে ডুয়েল সিটিজেনশিপ যারা কলাম ফুলফিল করে না এলে নমিনেশন ইন্টারভিউ নেন না, চ্যালেঞ্জ করলাম তো নেন না। সুতরাং আমার দেখা শেষ এগুলো। এই হাদির পক্ষে যে আন্দোলনটা করতে আসছে সেখানে আপনি আজকে পুলিশ নামছে। আচ্ছা, যদি পুলিশ হুকুম দিয়ে থাকে ইউনূস সাহেব, আমরা তো কিছুই জানি না, ধরেন ইউনূস সাহেব হুকুম দিয়েছে, ধরে নিলাম, তাহলে কি হলো? দাঁড়ান, কি তারা বেদম পিটাইছে। পিটানের স্টাইলটা কিন্তু সেই 5ই জুলাই মাসের মতোই, মোটামুটি একদম জুলাই মাসের মতো। আবার আরেকজনে গিয়ে প্রোটেকশন দিতেছে, এক পুলিশই, আমি ভিডিও দেখছি, এই মানে মাইরো না। তার মানে কি, মারতে গিয়ে হয়তো এক্সাইটেড হয়ে গেলে, কেউ মারা গেলে ওই আওয়ামী লীগের সাথে আবার তুলনা করতে পারে। এটা মানে পার্ট একটা, মানে এটা আমার কাছে মনে হয় যে তোমরা রোল প্লে করবো এরকম, যে মানে বেকায়দা যাতে না হয়ে যায়। দ্বিতীয় দিন একটা জিনিস দেখলাম, পুলিশ কমিশনার নিজে একটা টি শার্ট পইরা একটা স্যান্ডেল পায়ে আসছে এবং সে নিজে পিটাচ্ছে। মানে আমার কাছে এটা কি জানেন, এটা আমি এই চ্যালেঞ্জ ওনাকে করি না, কিন্তু আমার কাছে ইয়েতে পড়ে না, মানে কোনো মানে ওই রকম পদের একটা লোক ওইখানে গিয়ে এটা করছেন, আমার এটা মনে হয় যে ওনার সাথে যায় না, ওনার সাথে যায় না। যেমন আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, আমি আমার ইচ্ছা মতো পোশাক পরে আসতে পারি, কিন্তু আপনি যদি দেখতেন যে আমি একটা কটকটা লাল প্যান্ট পরে আসছি আর একটা সবুজ রঙ বড় বড় ফুলাল একটা শার্ট পরে আসি, মাথায় একটা ক্যাপ দিয়া ঝাপটা চুল, আপনার ভাল লাগতো না? অবশ্যই। ওনার সাথে এটা যায় না। তাহলে কেন গেল? তর্কের খাতিরে আসে। যদি ইউনূস সাহেব অর্ডার দিয়ে থাকেন, তাহলে উনি অর্ডার দিলেন কেন? এতদিন তো দেন নাই। 228 আন্দোলন উনি ফেস করছেন, 5 দিন পরে 7 দিন পরে চলে যাবেন, তো উনি এখন এই অর্ডার দিলেন কেন? এই প্রশ্ন আমার কাছে আসে। যদি এমন হয় যে হ্যাঁ ওনাকে সেফ এক্সিট নিয়ে চলে যেতে হবে, হ্যাঁ আপনি এটা দমাইতে হবে, এই আন্দোলনে নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, দিন শেষে নিজের মায়াটা সবচেয়ে বেশি। মুরগিকে প্রশ্ন করা হইল, তোর নিজের মায়া বেশি না তোর বাচ্চার জন্য মায়া বেশি? বললাম আমার বাচ্চার জন্য মায়া বেশি। তখন গরম তাওয়ার উপরে 2টা বাচ্চা সহ মুরগিকে ছেড়ে দেওয়ার পর একটু পরে দেখে 2 পায়ের নিচে 2 বাচ্চা নিয়ে মুরগি দাঁড়িয়ে আছে। সো আমার সেফটি আমি দেখবই। এটা আমি যদি নেগেটিভ দিই, যদি উনি ওনাকে বাধ্য করে থাকে হুকুম দিতে, কারণ হুকুমটা বাধ্য হবে, কারণ ছাত্ররা তার নিয়োগকর্তা, উনি বলছেন, এবং অনেক ছাত্রকে সে নিউ ইয়র্কে পরিচয় করাই দিয়েছেন, এই লোক এটা করতে পারে না। এটা গেল এক। আর যদি উনি হুকুম দিয়ে না থাকেন, তাহলে যদি কোনো কর্নার ইন্টারেস্টেড হয়ে করেন, তাহলে ব্লেম যাবে সরকারের উপর যে কোনো ফর্মে। তার মানে মেইনলি যদি আপনি আসেন, ছাত্ররা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করবে। ইউনূস সাহেব হুকুম দিয়ে থাকলেও ভুল বুঝবে, আর ইউনূস সাহেব যদি হুকুম দিয়ে নাও থাকে তাও ভুল বুঝবে, কেন তুমি স্টেপ নিচ্ছ না কেন? এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এইটা ইউনূস সাহেব রিকভার করতে পারবে না। 1, 2, ছাত্ররা তো মাইরই খাচ্ছে। সে যখন দেখবে ইউনূস সাহেব রিকভার করতে পারতেছে না, কিংবা সে হুকুম দিছে অথবা সে হুকুম দেয় নাই, পুলিশ প্রশাসন অন্য আন্ডারস্ট্যান্ডিংয়ে করতেছে, তাহলে তারা তো অসহায়, তারা তো মাইর খাবে। হাউ লং? আপনি কি এটাকে যদি আবার আন্দোলনের দিকে টার্ন নেয়, তখন কিন্তু তারা ইউনূস সাহেবকেও চিনবে না, অন্যান্য রাজনৈতিক দলও চিনবে না। খুব খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে, এবং এই খারাপ পরিস্থিতি হয়ে যায় এবং যদি কন্টিনিউ, এবং আইজি সাহেব আবার একটা স্টেটমেন্ট দিছে যে আমরা নির্বাচনটাকে না হলে সঠিকভাবে করব কিভাবে। এখন যদি নির্বাচনের নামে এটাকে ব্যাপকভাবে এটা বেড়ে যায় কোনো কারণে, আর যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে ধরে নিতে হবে যে নির্বাচন বানচাল করার জন্য এটা করা। আর যদি এটাকে দমিয়ে নির্বাচন করতে পারে, তাহলে আমি ধরে নিব নির্বাচন করার জন্যই করা।
তাহলে আপনি এটা কিন্তু খুব হালকা বিষয় না, এটার একটা লম্বা গভীরতা আছে হয়তোবা। সুতরাং সেটাকে আপনাকে ওয়াচ করতে হবে, তা নাহলে এই সময় এইটা হওয়ার কোনো কারণ নাই। আর ইউনূস সাহেব 7 দিন পরে চলে যাবেন, ওনারও এটা কি ম্যানেজ করতে পারতেন না? সুতরাং এখানে গভীর মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ছাত্র যদি দেখে যে তার নোহেয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে মনে হয় আমি আবারও বলছি, দলবিহীন 4 কোটি যে তারা কিন্তু তরুণ সমাজ, তারা কিন্তু এটা আর সহ্য করবে বলে আমার কাছে মনে হয় না। রাজ্জাকি ভাই, অনেকক্ষণ কথা হলো। আমরা তারপর একটা সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা চিন্তা করি নতুন ভোর উঠবে, 12ই ফেব্রুয়ারি মানুষ তার রায় দিবে, এবং নতুন সরকার আসার পরে আমাদের পুরনো জঞ্জাল সাফ করে নতুন এক বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এই প্রত্যাশাটুকু আমরাও সেই একই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে, প্রিয় দর্শক। আর এরই সাথে আমরা শেষ করছি আজকের বলা না বলা। দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকুন।